নমস্কার, আমি ঈশিতা। আপনারা দেখছেন বোলপুর নিউজ টিভি। নিয়ে এসেছে আজকের বিশেষ খবর। চোখ রাখবো সংবাদ শিরোনামে। নাগরিক অধিকার থেকে সংরক্ষণ, এনআইটিতে ছাত্রদের প্রশ্ন বানিয়ে নাজেহাল সুকান্ত। এদিকে সরকারের সাথে সংঘাত, ভারত ও তার নস্টালজিয়া। আইনি ব্যবধানে নেপালে মসনদে বসা হবে না সুশীলার। সম্পত্তি হাতাতে পিসিকে খুন, যাবজ্জীবন এখন সাজা ভাইপোর। দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনে সহপাঠীকে খুন করেছে, সহপাঠীর হাতে খুন হয়েছে এক পড়ুয়া। প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। বীরভূমের পাথর খাদান ধস, মৃত 6 জন, আশঙ্কাজনক অবস্থা 3 জনের। জলে ডুবে মৃত্যু যাদবপুরের ছাত্রী, আবেগী পোস্টে হাহাকার মিষ্টুর প্রেমিকের। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। কখনো নাগরিক অধিকার হরণ নিয়ে প্রশ্ন ধেয়ে এলো, কখনো সংরক্ষণ নিয়ে। একের পর এক ধারালো প্রশ্নবাণে নাজেহাল হয়ে মেজাজ হারালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অভিযোগ এমনই, শুক্রবার দুর্গাপুরে এনআইটি অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজের এই ঘটনা শোরগোল পড়ে গিয়েছে। তবে এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি এনআইটি ডিরেক্টর অরবিন্দ চৌবে। তবে সুকান্তর বেহাল দশা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। স্বদেশি পণ্যের মাধ্যমে বিকশিত এবং সমৃদ্ধ ভারত শিরোনামে আলোচনা সভায় আয়োজন করা হয়েছিল দুর্গাপুর এনআইটি। ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দিতে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে আয়ুষ বেনুয়া নামক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 2য় বর্ষের এক ছাত্র তাকে প্রশ্ন করেছে, কেন দেশের নাগরিকদের মৌলিক অধিকার হরণ করছে কেন্দ্র সরকার। একই সঙ্গে প্রশ্ন তোলেন রাজস্থানের একাধিক স্কুলের ছাদ ভেঙে পড়া নিয়েও। ছাত্রর কথায়, এটাই তাহলে আত্মনির্ভর ভারত? অভিযোগ, এই প্রশ্ন শুনে রেগে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। ছাত্রের দাবি, প্রশ্নের উত্তর না দিয়ে মন্ত্রী বলেছেন, আমার চেয়ারে একবার বসে দেখো। শুধু তাই নয়, সুকান্তকে বাঁচাতে ডিরেক্টর অরবিন্দ চৌবে ভূমিকা অবর্তন করেছিলেন বলেও দাবি করেছে। দুর্গাপুর এনআইটি এর ডিরেক্টর আয়ুষের হাত থেকে তিনি মাইক্রোফোন কেড়ে নেন বলে অভিযোগ। পরে ছাত্রদের কাছে জানা যায় এর বিস্তারিত খবর। পরে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগড়ে দেন আয়ুষ। তার কথায়, আমি রাজস্থানের বাসিন্দা, সেখানে শিক্ষা ব্যবস্থা বেহাল, পরিকাঠামো নেই, প্রতিদিন কোথাও না কোথাও স্কুলের ছাদ ভেঙে পড়ে। এটাই তাহলে আত্মনির্ভর ভারত? পাল্টা সুকান্তের দাবি, ওই ছাত্রকে কেউ এই সব প্রশ্ন শিখিয়ে দিয়েছে। দেশের জন্য ওরা কি করছে এটা রক্তদান শিবিরে আয়োজিত করেননি। আর এক ছাত্র সংরক্ষণ নিয়ে প্রশ্ন করেছিল। এটি সাংবিধানিক বিষয়। এই নিয়ে রাজ্যের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। ছাত্রছাত্রীদের প্রশ্নের হাত থেকে পালিয়ে বাঁচা যাবে বলে কটাক্ষ করেছে অনেক মন্ত্রীরাও। তিনি বলেছেন, এনআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানে এসে গল্প শোনালেন ছাত্ররা মানবে কেমন করে। এদিকে বুধবার এক অনলাইন বৈঠকে নেপালের প্রথম ও একমাত্র মহিলা প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে সরকারের প্রধান হিসাবে মনোনীত করার জন্য জেন জি আন্দোলনের নেতৃত্ব হয়। 4 ঘন্টায় ভার্চুয়াল সভাতে 5,000-এর বেশি তরুণী এবং তরুণ অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে 98.9% কার্কির পক্ষেই ভোট দিয়েছে। নেপালের বিচার ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, নিরপেক্ষ, ন্যায়পরায়ণ, সাহসী এবং দুর্নীতি প্রতি শূন্য সহনশীলতা সুশীলভাবে হতে চায়। তবে কর্মজীবনে তিনি জড়িয়েছে বেশ কিছু বিতর্কেও। 2016 সালে জুলাই মাসে নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি। তবে বিতর্কের কারণে খুব বেশি দিন এই চেয়ারে থাকতে পারেননি। 2017 সালে এপ্রিলে ক্ষমতাসীন জোট তার বিরুদ্ধে একটি ইমপিচমেন্ট প্রস্তাব দাখিল করেছিল। সরকারের সঙ্গে তার সংঘাত শুরু হয়েছিল এক পুলিশ প্রধানকে নিয়োগ নিয়ে। সরকারের নিয়োগ সুশীল কার্কি খারিজ করে দিয়েছিল। তিনি জানিয়েছিলেন, ওই পুলিশ অফিসারের থেকে আরও বরিষ্ঠ অফিসার ছিলেন, কিন্তু আইন ভেঙে ওই অফিসারকে পুলিশ প্রধান নিয়োগ করা হয়েছে সরকারের দ্বারা। এরপরে 2017 সালে 30 এপ্রিল সুশীলা কার্কির বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট মোশন বা
অধিকাংশ প্রস্তাব আনেন প্রচণ্ড মাউদি সেন্টার এবং রেশ বাহাদুর দেওবার নেপালি কংগ্রেস। সুশীলা কার্কির বিরুদ্ধে নিরপেক্ষতার অভাব এবং কার্যহীন ক্ষমতার হস্তক্ষেপ করার অভিযোগ আনা হয়েছিল। দুই দলে 249 জন সংসদ এই প্রস্তাব সমর্থন করেছিলেন, ফলে সুশীলাকে সাসপেন্ড করে দেওয়া হয়। তবে এতে ক্ষেপে গিয়েছিল নাগরিক সমাজ। সুশীলার সমর্থনে রাস্তায় নেমেছিল তারা। ওই সাসপেনশন প্রত্যাহারের দাবি জানান তারা। একে বিচার বিভাগের ওপরে রাজনৈতিক শক্তির হস্তক্ষেপ বলে দাবি করেছে নেপালি জনতা। আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর হস্তক্ষেপ করা হয়েছিল এবং প্রধান বিচারপতি কার্কির অধিকাংশের জন্য ক্ষমতাসীন জেটের পদক্ষেপে তার বিচার বিভাগের সিদ্ধান্তকে অগ্রহণ করার চেষ্টা করা হয়েছিল। পিসির জমিতে রাখা ছিল আর্থিক উন্নয়নের সিঁড়ি, তাই পিসিকে রাস্তা থেকে সরিয়ে দিল ভাইপো। ঘটনা 6 বছর পরে শুক্রবার অভিযুক্ত ভাইপোকে দোষী সাব্যস্ত করেছে, যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে মালদা জেলার আদালত। ভাইপোর পাশাপাশি তার প্রমাণ লুটপাটের জন্য সাহায্য করেছিল এক সহকর্মী, যাকে 7 বছরের জন্য সাজা ঘোষণা করল মালদা জেলার 5ম দায়রা আদালতের বিচারক মনোদীপ দাশগুপ্ত। 2019 সালে 18 আগস্ট ঘটনাটি ঘটেছিল হাবিবপুর থানার অন্তর্গত গোপালপুর এলাকায়। সেই রাতে স্থানীয় বাসিন্দা নীলমণি হেমব্রকে 60 যার বয়স মাথায় বাঁশের আঘাত করে খুন করা হয় তার নিজের ভাইপোর দ্বারা। ভাইপোর নাম শিবা হেব্রম, যার বয়স 35 বছর। পরে প্রমাণ লোপাটের জন্য বর্মা হেব্রম সাহায্য করেছিল শিবাকে। রাতে ভ্যানে করে দেহ নিয়ে যাওয়া হয় ওই এলাকারই একটি খাড়িতে পুঁতে দেওয়ার জন্য। সেই রাতে শিবা নিজেই প্রেমা চৌধুরী নামে গ্রামের এক গণ্যমান্য ব্যক্তিকে সমস্ত ঘটনা জানান। সকলে প্রেমার বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা জানতে পারে এবং নীলমণি প্রতিবেশী মোনা মোড়া পরে গ্রামবাসী মিলে শিবাকে আটকে রাখে এবং থানায় খবর দেয়। এই ঘটনার পরে 2019 সালে 19 আগস্ট হাবিবপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছিল মোনা মোড়ার দ্বারা। সরকারি আইনজীবী হুমায়ুন মিয়া বলেন, 2019 সালে নীলমণি হেব্রম নামের এক মহিলাকে খুন করেছিল তার নিজের ভাইপো শিবা হেব্রম। বাস দিয়ে মাথায় মেরে খুন করার পরে রাতেই বর্ম হেব্রম নামের এক স্থায়ী যুবকের সাহায্যে একটি খাড়িতে পুঁতে দেওয়া হয় সেই মৃতদেহ। পরের দিন এই নিয়ে হাবিবপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছিল এক স্থানীয় মহিলার দ্বারা। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি 302 ধারা অনুযায়ী এবং 201 ধারা মামলা রুজু করা হয়েছিল এবং তদন্তে তাকে হাবিবপুর থানায় গ্রেপ্তার করা হয়। ভরদুপুরে দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে রক্তাক্ত কাণ্ড, সহপাঠীর হাতে খুন হলো আর এক সহপাঠী। অভিযোগ, ছুরি হাতে তার ওপর হামলা চালানো হয়েছিল। হামলায় রক্তাক্ত সে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় একাদশ শ্রেণীর পড়ুয়া মনোজিৎ যাদবের। ঘটনা ঘিরে শুক্রবার তুমুল হইচল পড়ে গিয়েছে। প্রশ্নের মুখে পড়েছে মেট্রো নিরাপত্তা এবং যাত্রী সুরক্ষা ব্যবস্থা নিয়ে। কিভাবে মেট্রোর মতো গুরুত্বপূর্ণ স্টেশনে ছুরি হাতে ঢুকতে পারলো ওই পড়ুয়া, তা নিয়েও যথারীতি প্রশ্ন উঠেছে। খুনের ঘটনাস্থলে কর্ডন করে দিয়েছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত ছাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন চত্বরে হঠাৎ করে বচসায় জড়িয়ে পড়েছে বেশ কয়েকজন ছাত্র। নিমেষে তা গড়ায় হাতাহাতিতে। দুই দলে বিভক্ত হয়ে যায় তারা। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠতে থাকে। হাতাহাতির প্রতিক্রিয়ায় রক্তক্ষয় হয়ে থাকে বলে জানা যায়। এরই মাঝে আচমকা এক ছাত্রের ওপরে ছাত্রের ছুরি হামলা চালায় বলে অভিযোগ। গলগল করে রক্ত ঝরতে থাকে মেঝেতে। রক্তে কার্যত ভেসে যায় ওই পড়ুয়ার শরীর। তা দেখে ছুটে আসে মেট্রো স্টেশনের মোতায়েনে থাকা নিরাপত্তা রক্ষীরা। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় পাশের একটি হাসপাতালে। সেখানে চিকিৎসায় আহত পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করা হয়। এই খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকার মধ্যে। ভিড় বাড়তে থাকে হাসপাতালে। নিহত পরিবার সূত্রে খবর, বছর 17 মনোজিৎ এসপি বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রোডের বাসিন্দা। তিনি বাগবাজার হাই স্কুলের একাদশ শ্রেণীর পড়ুয়া। প্রতিদিন সহপাঠীদের সঙ্গে মেট্রোতে করে বাড়ি ফিরত সে। শুক্রবার তার ব্যতিক্রম হয়নি। তখনই এই ঘটনাটি বা মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পাথর তোলার কাজের ঘটনায় হঠাৎ করে এক অঘটন। হঠাৎ করে খাদানে ধস নামতেই বিপত্তি। ধসের নিচে চাপা পড়ে প্রাণ হারালেন প্রায় 6 জন শ্রমিক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুরের পাথর খাদানে। ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 3 খাদান শ্রমিক। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় নলহাটি থানার পুলিশ। প্রত্যক্ষদর্শনের দ্বারা তারা অনেকেই অনেক কথাই জানিয়েছে। অন্যান্য দিনের মতো এই দিনও দুপুরবেলায় খাদান থেকে পাথর তোলার কাজ শুরু করেছিল শ্রমিকরা। সেই সময় হঠাৎ খাদানের একাংশ ধস নামে। এই ধসে পাথর চাপা পড়ে মারা যান প্রায় 9 জন শ্রমিক। ধস নামা খবর পেয়ে এলাকায় অন্যান্য পাথর খাদানের শ্রমিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সেখান থেকে 6 জন শ্রমিককে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্য 3 জন শ্রমিক যারা গুরুতরভাবে আশঙ্কায় রয়েছে। আর শ্রমিকের বাড়ি নলহাটি থানার একটি গ্রামের মধ্যে, যার নাম ফিরোজ শেখ, বয়স আনুমানিক 30 হবে। আহত ফিরোজের আত্মীয় শফিকুল আলম বলেছেন, খাদানের কাজ করার সময় ধস নেমে যায়। এই ঘটনায় সে গুরুতর আহত হয়। বেলা 2টো নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়ি চালক নাজিরুল শেখ বলেছেন, গাড়ির জন্য আমাকে ফোন করে ডাকা হয়েছিল। বেলা 2টোর দিকে ফোনটা এসেছিল আমার কাছে। আমি গিয়ে 4 জনকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে একটি গাড়িতে 2 জনকে আনা হয়েছিল। 2 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সঠিক জানা যায়নি, তবে খাদানের দুর্ঘটনা ঘটেছে সেটা শুনেছি। জলে ডুবে মৃত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনার্স পড়ুয়া 3য় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের। ময়নাতদন্তের পরে প্রাথমিক খবরে এই রিপোর্টই জানা গিয়েছে, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। এইদিকে মৃত ছাত্রীকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট করেছে তার প্রেমিক। মৃত ছাত্রীর প্রেমিক অত্রি ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তিনি এই ঘটনার পরে সমাজ মাধ্যমে লিখেছে, আমার ভালোবাসায় নিশ্চয়ই কোনো কমতি ছিল, আমার পূর্বজন্মে নিশ্চয়ই ছিল কোনো পাপ, তাই শুধু আমাকে না সকলকে ছেড়ে চলে গেলি। আর কখনো কোনো কথা হবে না, কোনো রাগ নেই, হেসে উঠবি না আর কোনো দিন। আমার এই নরক থেকে নিয়ে যেতে পারতিস মিষ্টু। ঘটনায় সূত্রপাত বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ড্রামা ক্লাবের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে অনুমতি হিসেবে বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে ছিল সেই অনুষ্ঠান। সেই রাতে পার্কিং লটে বিপরীতে একটি ঝিলের কাছে ওই মেয়েটির মৃতদেহ পাওয়া যায়। জানা যায় জলে ডুবে থাকতে দেখা যায় তাকে এবং উদ্ধার করা হয় তখনই। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত ছাত্রী অনামিকা মণ্ডলের বাড়ি নিমতলার ললিত গুপ্ত স্ট্রিটে। বাড়িতে রয়েছে মা এবং বাবা। বাবা বেসরকারি সংস্থার কর্মরত, মায়ের একটি স্টেশনারি দোকান রয়েছে। মেয়ের বছর 4 আগে একটি সেরিব্রাল স্ট্রোক হয়েছিল। রাতে অনামিকার মৃত্যুর খবর এসে পৌঁছায় নিমতার বাড়িতে। খবর পেয়ে তড়িঘড়ি কলকাতায় যান অনামিকার বাবা। অনামিকার পিসি জয়ন্তী হালদার জানান, ভালো বিশ্ববিদ্যালয়ে বলে ওকে পড়তে এইখানে পাঠানো হয়েছিল। রাত 9টার দিকে ওর মাকে ফোন করে ও জানিয়েছে যে বাড়িতে আসছে। এই পিসির ছেলে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রী। পড়ার শান্ত স্বভাবের মেয়ে এই পরিণতি মানতে পারছে না পাড়ার এলাকার বাসিন্দারা। ললিত গুপ্ত স্ট্রিটে অনামিকার বাড়ি উল্টো দিকে পুজোর প্যান্ডেল তৈরি কাজ চলছিল। শেষ মুহূর্তে পুজোর প্রস্তুতি নিচ্ছিল জোর কদমে। এক হামলায় সেই সব কিছু বন্ধ হয়ে গেল। পাড়ার সকলে মনে একটাই প্রশ্ন, মেয়েটির মৃত্যু হলো কিভাবে?